আজ লন্ডন ছাড়ছেন বেগম খালেদা জিয়া। বিদায় জানাবেন প্রবাসী নেতাকর্মীরা। প্রস্তুত গুলশানের বাসা। এসএসসি পরীক্ষা থাকায় সড়কে জট তৈরি না করে অভ্যর্থনা জানানোর নির্দেশ। সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে দিতে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা। বাজেটের 15% বরাদ্দের সুপারিশ সংস্কার কমিশনের। দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। রাখাইনে মানবিক করিডোরের সমর্থন ইইউ রাষ্ট্রদূতের। সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত। বিসিবির সাবেক সভাপতি পাপন দম্পতির বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা পাচারের সত্যতা পাওয়ার দাবি দুদকের। 32 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা। এবং কৃষি জমি রক্ষায় 2-3 মাসের মধ্যে হচ্ছে আইন। জলাশয়ের মাছ বাঁচাতে হবে সার ও কীটনাশক নীতিমালা। কৃষি পণ্য আমদানি কমাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ সরকারের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমরিনা। 4 মাস পর ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে থাকছেন 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ 9 জন। তাকে বিদায় জানাবেন যুক্তরাজ্য বিএনপির হাজারো নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। দেশে ফিরে দলের নেতৃত্ব ও গণতন্ত্র ফেরাতে ভূমিকা রাখার আশা নেতাদের। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন বেগম খালেদা জিয়া। এবার দেশে ফেরার পালা। বাংলাদেশ সময় রাত 10টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। যুক্তরাজ্য বিএনপি নেতারা বলছেন, প্রিয় নেত্রীকে এক নজর দেখা ও শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের সামনে জড়ো হবেন হাজারো নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি। দুপুরে 1টার দিকে বাসার থেকে রওনা দিবেন এবং রাস্তায় আমাদের যুক্তরাজ্য বিএনপির সেখানে হাজার হাজার নেতাকর্মী ওনাকে বিদায়ী সম্বর্ধনা দিবে। লন্ডন থেকে বিদায়ের আগের দিন রোববার ব্রিকলেন মসজিদে বেগম জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। নেতাকর্মীদের প্রত্যাশা, দেশে ফিরে দলের নেতৃত্ব ও দেশের গণতন্ত্র আরো সুসংহত করবেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশের লোকজন ওনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, উনি দেশে গিয়ে আবার সেই গণতন্ত্র রক্ষার্থে উনি যথেষ্ট ভূমিকা পালন করবেন এবং দেশের জন্য উনি আবার সেই আগের মতোই দেশনেত্রী হয়ে আবার থাকবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে যাওয়ার পরে সকল সমস্যার সমাধান হয়ে দেশ সুন্দরভাবে আসবে এবং বাংলাদেশের মানুষ সুস্থ সুন্দরভাবে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। ম্যাডাম এখানে চিকিৎসায় ছিলেন দীর্ঘদিন এবং উনি যে সবসময় বলতেন যে ওনার দেশের বাইরে কোনো জায়গা নেই, সো উনি সেই আপন বাড়িতে ফিরে যাচ্ছেন। বেগম জিয়ার সঙ্গে 2 পুত্রবধূ, মেডিকেল বোর্ডের সদস্য সহ যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদও দেশে ফিরছেন। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সাথে কোনো সভা সমাবেশে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেননি। প্রিয় নেত্রীকে বিদায় জানাতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে লন্ডনে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য ধোয়া মোছা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা। নতুন রং করে বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে তার গাড়িতে। 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন তারেক পত্নী জুবাইদা রহমান। তার জন্য প্রস্তুত ধানমন্ডির পৈতৃক বাসা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা ও পরিবারের সহচার্যে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার। 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগম জিয়ার পরিবার ও বিএনপি। গুলশানের বাসা ফিরোজা করা হয়েছে ধোয়া মোছা। মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিংও সম্পন্ন। নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান পেট্রোল গাড়িটি। লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাস। গুলশান 2-এর এই বাসাতে থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু গত 4 মাস যাবৎ তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। আগামী 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল 10:30টায় তিনি দেশে ফিরবেন এবং এই বাসায় অবস্থান করবেন। এই কারণে এই বাসার ধোয়া মোছা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বেগম জিয়ার বসবাসের জন্য। এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা ফিরে ধানমন্ডির পৈতৃক বাসায় উঠবেন তিনি। জিয়া পরিবারের সদস্য হওয়ায় জুবাইদার নিরাপত্তায় পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি।
কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। দলের মহাসচিব জানিয়েছেন, দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়ার নিরাপত্তায় সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী। 8 জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছলে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া। 17 দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাল এসএসসি পরীক্ষা থাকায় নেতাকর্মীদের সড়কে জট তৈরি না করে বেগম জিয়াকে অভ্যর্থনা জানানোর নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে কেউ যেন রাস্তায় নামতে না পারে, পুলিশকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান তার। উনি সকাল 10টায় পৌঁছাবেন ঢাকা এয়ারপোর্টে। বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আবেদন রাখতে চাই যে রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়, ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে যেন সম্বর্ধনা জানাতে চাইবেন। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। অন্য প্রসঙ্গ, মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে এ কথা জানান কমিশন প্রধান। বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করে কমিশন বলছে, ওষুধ কোম্পানি বিক্রয় প্রতিনিধিরা সরাসরি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না। এছাড়া স্বাস্থ্য কমিশন, হেলথ সার্ভিসেস ও মেডিকেল পুলিশ ইউনিট গঠনের সুপারিশ করা হয়েছে। এদিকে কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 2024 সালের নভেম্বরে গঠিত হওয়ার পর বিভিন্ন জেলায় মতবিনিময়, পেশাজীবী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 31 দফা সুপারিশ তৈরি করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে কমিশনের সদস্যরা। এ সময় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কমিশন প্রধান জাতীয় অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ খান বলেন, জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে তা বিনামূল্যে নিশ্চিত করার সুপারিশ করেছেন তারা। প্রাইমারি হেলথ কেয়ার definition যেটা আপডেটেড হয় সেটা will be the constitutional obligation for the government and also the constitutional right for the population. এবং এটা বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিকমতো অর্গানাইজ করি। কমিশন সদস্য আকরাম হোসেন জানান, বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করা হয়েছে। তিনি জানান, এমবিবিএস ডাক্তার ছাড়া যেন অ্যান্টিবায়োটিক দেয়া না হয়, ওষুধ ও পরীক্ষার দাম নির্ধারণের সুপারিশ করা হয়েছে। মানহীন হাসপাতাল বন্ধ সহ ওষুধ কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিরা যেন সরাসরি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করতে না পারে সেই সুপারিশও দিয়েছেন তারা। অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে আমরা বলেছি 2 বছরের মধ্যে 2 বছর পর কিন্তু লিস্ট করে ফেলতে হবে এবং এটা কিন্তু জনগণকে ফ্রি অথবা ভর্তুকি মূল্যে প্রদান করতে হবে। 25% ওষুধ শুরুতেই জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার দি 5 ইয়ার্স 100% মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। এছাড়া আলাদা স্বাস্থ্য কমিশন, নারী স্বাস্থ্য ইনস্টিটিউট ও মেডিকেল পুলিশ ইউনিট গঠনের সুপারিশ করেছে কমিশন। দেশের প্রত্যেকটা বিভাগ থেকে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবর। 4 মাস পর ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। সেই গাড়িতে থাকছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জাবেদা রহমান, একই সাথে আরাফাত রহমান কোকর, স্ত্রী সৈয়দা শামিলা রহমান আর তারেক রহমানের কন্যা বেশা তাইমুর রহমান থাকছেন। তারা থাকছেন এক গাড়িতে এবং অন্য গাড়ি বহরে থাকছেন বেগম জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা, পাশাপাশি যারা ঠিক হয়েছেন তারা। এবং লন্ডন থেকে যাওয়ার
যুক্তরাজ্যের বিএনপি সভাপতি এম এ মালেক এবং কয়েকজন এম আহমেদ। আমরা জানি যে গেল 8 জানুয়ারি তিনি বাংলাদেশ থেকে লন্ডনে আসেন এবং লন্ডনের ক্লিনিক হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন এবং প্রায় 17 দিন চিকিৎসা নেওয়ার পর তিনি 25 জানুয়ারি তিনি তার সন্তান তারেক রহমানের বাসায় যান এবং সেখান থেকে তিনি তার নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। আর এবার যে সফর সঙ্গী রয়েছেন যোগেন্দ্র রহমান, তিনি প্রায় দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশে যাচ্ছেন। গেল 2008 সালের সেপ্টেম্বরে তিনি তার স্বামী তারেক রহমান সাথে তিনি লন্ডনে আসেন। তবে আরাফাত রহমান কোকের স্ত্রী সৈয়দ শামিলা রহমান তিনি বেশ কয়েকবার তিনি বাংলাদেশে গিয়েছেন এবং একই সাথে বেগম খালেদা জিয়ার যেসব পরীক্ষা নিরীক্ষা ছিল সেসব কিন্তু তিনি নিয়মিতভাবে বাসায় থেকেই লন্ডন ক্লিনিকের চিকিৎসক যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে তারা নিয়মিত করেছেন এবং চিকিৎসকরা তাকে বাংলাদেশে যাওয়ার জন্য তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি বাংলাদেশে যাওয়ার জন্য তাকে যখন এবং একটু পরে কিন্তু আমরা বিমানবন্দর দিকে যাবো এবং সেখানে ধারণা করা হচ্ছে যে লন্ডন সহ বিভিন্ন শহর থেকে হাজারো নেতাকর্মী রয়েছেন, তারা সেখানে তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানার জন্য সেখানে সমবেত হচ্ছেন। একই সাথে তাকে জানিয়ে রাখার প্রয়োজন যে এবারে যে সফর দীর্ঘ 4 মাসের যে সফর, এই সফরে বেগম খালেদা জিয়া কোন নেতাকর্মীদের সাথে কোন আনুষ্ঠানিকভাবে কোন সভা সমাবেশে অংশগ্রহণ করেছে। সরাসরি যুক্ত ছিলাম লন্ডনে। দিনের ভোট আর রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগামী নির্বাচন নিয়ে কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি। দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না। এ সময় সিইসি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। বলেন, এখন আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। ইসি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না বলেও জানান তিনি। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। অতীতের যেগুলো হয়েছে এগুলো আর যাতে পুনরাবৃত্তি না হয়, সেটাই আমার লক্ষ্য। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। আমি জানি না, এটা শপথ দেওয়ার দায়িত্বটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমরা তো শপথ পড়ানোর কেউ না। মতবিনিময় সভায় অংশ নেন ময়মনসিংহ অঞ্চলের 6 জেলার নির্বাচন কর্মকর্তারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রাখাইনে মানবিক করিডোর সমর্থন করে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বললেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। নির্বাচনের সময় নিয়ে তাদের দিক থেকে কোনো চাপ নেই উল্লেখ করে বলেন, চলমান সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়া দরকার। রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে সপ্তাহখানেক ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। উঠছে নানা প্রশ্ন। দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন রাজনীতিকরা। ডালপালা মেলার পর এর ব্যাখ্যাও দিয়েছে সরকার। জানিয়েছে করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, প্রক্সি যুদ্ধেও জড়াচ্ছে না বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে হাজির হয়ে করিডোর ইস্যুতে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, কার্যকর এই প্রক্রিয়ায় সমর্থন থাকলেও সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। আমরা শরণার্থীদের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে বাস্তববাদী থাকার পক্ষপাতী। যদি তারা এখানে থাকে কিংবা সীমান্তের অন্য পাশে থাকে, আমরা দুই পাশেই সহায়তা পৌঁছে দেওয়ার পথ খুঁজে দেখব। এটি সীমান্ত পেরিয়ে সহায়তা দেওয়ার বিষয় হতে পারে, যা আমরা পৃথিবীর অন্যান্য স্থানেও করেছি, এবং এটি কার্যকর হতে পারে। তবে এটি তখনই সম্ভব যখন ব্যক্তিরা নিরাপদ থাকে এবং সংশ্লিষ্ট সরকার সম্মতি দেয়। 2018 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। পট পরিবর্তনের
নির্বাচনের পর নতুন বাংলাদেশ গড়তে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান রাষ্ট্রদূতের। নির্বাচনের সময় নির্ধারণ বাংলাদেশের নিজস্ব বিষয়। ইউরোপীয় ইউনিয়নের কোনো নির্দিষ্ট মতামত বা চাপ নেই। অন্তর্বর্তী সরকার যেন প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় পায়, সেটাই গুরুত্বপূর্ণ। এজন্য কিছুটা সময় ও সহনশীলতা প্রয়োজন, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যে একটি সর্বসম্মত পথ তৈরি করা যায়। এছাড়া জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের তাগিদ দেন ইইউ রাষ্ট্রদূত। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। যে কোনো পরিস্থিতিতে মাতৃভূমিকে রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে বাহিনীর কমান্ড সেফটি সেমিনারে এ কথা বলেন তিনি। সদস্যদের কঠোর পরিশ্রম এবং পেশাদারিত্বের প্রশংসা করে বিমান বাহিনী প্রধান বলেন, বাহিনীর 23,000 ঘন্টার বেশি নিরাপদ উড্ডয়ন সম্ভব হয়েছে, যা বাংলাদেশ বিমান বাহিনীর সাফল্য এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটিসমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমান সেনারাও উপস্থিত ছিলেন। Our dedication to upholding the highest standards of professionalism and the strength of our dynamic and forward-thinking training system. Whether at home or abroad, this outstanding achievement reflects our collective discipline and relentless pursuit of excellence in aviation safety. In this regard, our commitment to safety must be consistent, unwavering, and ingrained in everything we do every single day. ক্রিকেটকে ব্যবহার করে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা পাচারের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক। একই সঙ্গে 32 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। তার সহযোগী হিসেবে ক্লাব ক্রিকেট ধ্বংসের অন্যতম কারিগর হিসেবে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে 3.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুদক। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুদকের কাছে অভিযোগ রয়েছে, বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। একই সঙ্গে সংস্থাটির অভিযোগে বলা হচ্ছে, ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে কাজ করেন পাপনের আশীর্বাদপুষ্ট বেক্সিমকো ফার্মার কর্মকর্তা বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঢাকা লিগের 4টি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। এসব অভিযোগ আমলে নিয়ে অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। অনুসন্ধানে মিলেছে পাপন দম্পতির প্রায় 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য, আর 3 কোটি 70 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ মিলেছে ইসমাইল হায়দার মল্লিকের। ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। এছাড়া পাপনের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের বড় ধরনের অভিযোগ অনুসন্ধান চলছে বলে জানান দুদকের কর্মকর্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সেই অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। সম্প্রতি এসব অভিযোগে মিরপুর বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাটির কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বাজারে উঠছে মৌসুমের প্রথম আম। সাতক্ষীরায় বাগান থেকে গোবিন্দভোগ সংগ্রহ শুরু। এবার 62,000 টন উৎপাদনের আশা কৃষি বিভাগে। হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলা করেছে এনসিপি। বিকেলে গাজীপুরের বাসন থানায় এ মামলা করেন দলটির জেলা ও মহানগর প্রতিনিধি। এদিকে হামলায় জড়িত সন্দেহে 54 জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হামলাকারীদের কেউ ছাড় পাবে না।
গাজীপুরে রোববার সন্ধ্যায় হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরপর নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। রাতভর চলে বিশেষ অভিযান। আটক করা হয় 54 জনকে। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী। গাজীপুর মহানগর পুলিশের তথ্য অনুযায়ী আটককৃতদের মধ্যে বাসন থানায় 12, কোনাবাড়ী থানায় 6, সদর ও পুবাইল থানায় 5, গাছা থানায় 4, কাশিমপুরে 2, টঙ্গীতে 4 এবং ডিবি আটক করে 16 জনকে। হামলার রহস্য উদ্ঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি অভিযান চলমান রয়েছে। হাসনাতের ওপর হামলার ঘটনায় মামলা করতে সোমবার দুপুর 12টার দিকে থানায় আসেন জেলা এনসিপির নেতাকর্মীরা। বিকাল 5টার দিকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন দলটির গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হামলায় জড়িতদের কেউই ছাড় পাবে না। 54 জন গত রাত্রে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। 54 জন আইনি আওতায় এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরই কোনো ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে ভার্চুয়ালি শুনানির পর চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন এই আদেশ দেন। গত 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার 4 দিন পর আলিফের বাবা 31 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করেন। এই ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে 3টি আলাদা মামলা করা হয়। বরিশাল সিটি নির্বাচনের ফলাফল নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের করা মামলা খারিজ করেছেন আদালত। দুপুরে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র সহকারী জজ মোহাম্মদ হাসিবুল হাসান এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবীরা জানান, ঘটনার 30 দিন অতিবাহিত হওয়ায় মামলাটি গ্রহণের পর্যায়ে না থাকা সহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদনটি খারিজ করেন। তবে এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে বাদীপক্ষ। গত 17 এপ্রিল বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার আবেদন করা হয়। বিজ্ঞ আদালত বলল, যেহেতু এতদিন 645 দিন বা 37 দিন এটা তামাদি হয়েছে, আমার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। সুতরাং উনি গ্রহণযোগ্য শুনানিতেই উনি এটা খারিজ করে দিয়েছে এবং আমরা এখন আমাদের আপিলের ট্রাইব্যুনাল আছে, সেখানে আমরা আপিল করব। শাপলা ট্র্যাজেডি সহ সকল গণহত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। এমন ধরনের বিচার কার্যক্রম দেখায় দিবেন যাতে কোনোদিন আর ফ্যাসিবাদ সরকার এই দেশে প্রতিষ্ঠিত হতে না পারে। আর যদি বিচার কার্যক্রম আপনারা প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে আবারও অচিরে সেই ফ্যাসিস্ট মাথা ছেড়ে দিয়ে উঠবে। আজও বোধহয় আমরা এই শাপলা চত্বরের গণহত্যার কোনো তদন্ত কমিশনের মুখ দেখতে পেলাম না। গণহত্যা সহ জুলাই আন্দোলনে যতজন শহীদ হয়েছেন, প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রমে অচল অবস্থা কাটছে না। দুপুরে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে শিক্ষকদের উপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে না ফেরার ঘোষণা দেন তারা। 7 কর্মদিবসের মধ্যে দাবি পূরণ না হলে প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকার হুঁশিয়ারি তাদের। দফায় দফায় বৈঠকেও সংকট কাটছে না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকদের উপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। 7 কর্মদিবসের সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার। শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত সকলকে চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। নিশ্চিত করে শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে দিবেন। এই দাবিতে আমরা প্রশাসনকে 7 কর্মদিবসের সময় দিচ্ছি। সোমবার বেলা 11টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে 2 ঘণ্টাব্যাপী শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 10টায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিক্ষার্থীদের মতামত শুনে সমস্যার সমাধান করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে আশ্বাস দেন উপাচার্য। তোমাদের দাবিতেও যেহেতু মনে করো যে আছে যে সুষ্ঠু বিচার চাই, তাহলে তো শিক্ষকদের তো আর ইয়ে করার কথা না।
কারণ সবকিছু তো আমরা 100% কমপ্লিট করলে কোন সময় ক্লাস শুরু হবে এই টাইমটা তো ভেরি আনসার্টেন। তো আমি চাই যে ক্লাসটা আগে শুরু হয়ে যাক, আমরা গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ সবকিছুই সলভ করার চেষ্টা করব। এদিকে শিক্ষার্থীরা বলছেন ভুল ত্রুটির জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন তারা। পাশাপাশি নতুন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন ঘটনার বিচারের দাবি তাদের। যত দ্রুত সম্ভব তত দ্রুত ক্লাসে ফিরতে চাই এবং এর জন্য গিয়ে আমরা অলরেডি ক্ষমা প্রার্থনা করে গেছি এবং এর পরবর্তীতে আমরা ক্ষমা প্রার্থনা করার জন্য প্রস্তুত। আমাদের পিতৃতুল্য শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থী, এই কথাটাও বারবার বলা হয়েছে। এমনকি আমরা প্রত্যেকটা শিক্ষার্থী তৈরি আছে আমাদের শিক্ষকদের পা ধরে মাফ চাওয়ার জন্য। আর স্যার বলেছেন যে এই যে তদন্ত হচ্ছে, যে তদন্তর সাথে সাথে আমাদের ক্লাস চালু করার একটা আশ্বাস দিয়ে গেছেন আর কি। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী 4 মে থেকে কুয়েটে একাডেমিক কার্যক্রম শুরুর কথা ছিল। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে এবার রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়েছে রাজুক। অনিয়মের প্রমাণ মেলায় 7 তলা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে সামনের অংশ। রাজুক জানায় এই অভিযান অব্যাহত থাকবে। রাজধানীতে ভবন নির্মাণে অনিয়মকে যেন নিয়মে পরিণত করে চলেছেন মালিকরা। ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে মাঠে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরই অংশ হিসেবে সোমবার রাজধানীর তেজকুনি পাড়ায় অভিযানে নামে রাজুক। নকশার বাইরে ভবন নির্মাণ হচ্ছে কিনা সেটি তদারকি করে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ভবনটিতে যেহেতু অনিয়ম রয়েছে এবং কোনো ডকুমেন্টসও দেখাতে পাচ্ছেন না, এজন্য এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় 50,000 টাকা জরিমানা করেছেন এবং ঊর্ধ্বমুখী যে আরও 2টা ফ্লোর সম্প্রসারণ করছেন সেটার কাজ বন্ধ রাখতে হবে আর সেই 2টো ফ্লোর ভেঙে অপসারণ করতে হবে। অভিযানে রাস্তার জন্য জায়গা না ছেড়েই ভবন নির্মাণ করায় বেশ কয়েকটি ভবন থেকে জরিমানা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ভেঙে ফেলা হয় ভবনের সামনের অংশ। এই বাড়িটিতে আমরা সেটব্যাক, আমরা যেটা অনুমোদিত সেটব্যাক সেটি আমরা পাইনি। সামনে রাস্তা যতটুকু ছাড়ার কথা ছিল মালিকপক্ষ ততটুকু রাস্তা ছাড়েনি। তো এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করছি। নকশার বাইরে ভবন নির্মাণ ঠেকাতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় রাজু। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সরকারি কোয়ার্টার নিয়ে অবাধে চলছে ভাড়া বাণিজ্য। নিজেদের নামে কোয়ার্টার বরাদ্দ নিয়ে উচ্চ মূল্যে বহিরাগতদের কাছে ভাড়া দিচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে তদারকি সংস্থা সরকারি আবাসন পরিদপ্তরের কাছে জানতে চাইলে মেলেনি সদুত্তর। এদিকে সরকারি নীতিমালা অনুযায়ী সাবলেট বা ভাড়া দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। প্রিন্স আরেফিন ও মুবারক হোসেন শুভর ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। চাহিদার চেয়ে অপ্রতুল আবাসন থাকায় সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য বেশ কয়েকটি বিলাসবহুল বহুতল কোয়ার্টার নির্মাণ করেছে সরকার। কিন্তু এই সকল কোয়ার্টারে কারা কিভাবে থাকেন সেটি জানতে মাঠে নামে সময় সংবাদ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন আজিমপুর জোন বি। মূল ফটকের সামনে যেতেই চোখে পড়ল অসংখ্য বাড়ি ভাড়ার নোটিশ। শুধু সরকারি চাকরিদের থাকার কথা থাকলেও 1 রুম, সিঙ্গেল সিট, এমনকি ছোট পরিবার নিয়ে বহিরাগতদের থাকার সুযোগের বিজ্ঞাপন এসব দেয়াল। নির্দেশনা মোতাবেক এবার গন্তব্য এই কোয়ার্টারেরই 13 নম্বর ভবন। সরকারি, কেউ পুলিশ, কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ স্কুলের মাস্টার। বেল বাজতেই দরজা খুলে বেরিয়ে এলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত এক কর্মকর্তার আত্মীয়। জানালেন 3 বেডরুমের এই ফ্ল্যাটের 1 রুম ভাড়া দিয়ে রেখেছেন গত 1 বছর ধরে। আরেকটি রুমের জন্য খুঁজছেন ভাড়াটিয়া। বাসা দেখে বের হতেই দেখা নিরাপত্তা কর্মীর সঙ্গে। এবারের অফার আরো লোভনীয়। সিঙ্গেল সিট নাকি রুম যেমনটি চাই তারই ব্যবস্থা করে দিতে পারবেন বলে নিশ্চয়তা দিলেন। সবগুলো ফ্লোরে ভাড়া পাওয়া যাবে। সঙ্গে সঙ্গেই পাঠালেন আরেকটি ফ্ল্যাট দেখতে, যেখানে রয়েছে সিঙ্গেল সিটে থাকারও সুযোগ। এরকম আমার একজন লাগবে যে সে শুধু কাপড় চোপড় নিয়ে আসবে, বুঝছেন, বিছানা আমারই থাকবে। এবারের গন্তব্য পলাশীর সরকারি স্টাফ কোয়ার্টার।
যার নামে বাসা বরাদ্দ সেই শিক্ষিকার দেয়া লোকেশনে গিয়ে দেখা গেল ফ্ল্যাটের 2 রুম ভাড়া দেয়া হবে। সরকারি আবাসন বিধিমালা অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ করা ফ্ল্যাটে কোনো ধরনের সাবলেট দেওয়ার বিধান না থাকলেও এই সকল কোয়ার্টারের 1 থেকে 2 রুম সাবলেট কিংবা মেস হিসেবে ভাড়া দিচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ বিষয়ে সরকারি আবাসন পরিদপ্তর কি বলছে, চলুন সেটি জানার চেষ্টা করি আমরা। সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালককে না পেয়ে অতিরিক্ত পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়ে কথা বলার এখতিয়ার নেই তার। পরামর্শ দেন পরিচালকের সঙ্গে যোগাযোগের। যে বিষয়ে জানতে চাচ্ছেন সেই বিষয়ে আমি খুব ভালো বলতে পারবো, বাট অফিসিয়াল একটা ডেকোরাম আছে। আমার অফিস প্রধান হচ্ছে যুগ্ম সচিব পরিচালক, উনি কথা বলবেন। কিন্তু ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কয়েক দফা যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। আবাসন পেয়েও বহিরাগতদের কাছে ভাড়া দেওয়ার এই অনিয়মকে এক প্রকার নিয়মে পরিণত করেছেন সরকারি চাকরিজীবীদের একটি অংশ, যাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদের। এইটা আসলে একটা ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গেছে। এই যে কর্মকর্তা কর্মচারীদের বাসায় অন্যরা ভাড়া থাকছে সবাই জানে। সরকারি কর্মকর্তাদের এই আবাসন বরাদ্দের নীতিমালা যদি না মানাতে পারে তাহলে এটা বড় একটা সংকট তৈরি করছে। সরকারি কোয়ার্টারে ভাড়া বাণিজ্য সম্পর্কে অবহিত থাকলেও নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট দফতরগুলো। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জামাত ইসলামের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন জানাজার নামাজ পড়ান আব্দুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান সিদ্দিকী। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আব্দুর রাজ্জাকের মৃত্যুতে আধা বেলা বন্ধ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ। বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তৃতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। তার মতো একজন আইনজীবী এবং তার মতো একজন মানুষ চলে যাওয়াতে বাংলাদেশের আইন অঙ্গনে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ যে মামলা নিয়ে দাঁড়াতেন সেই মামলার ইনস আউটস সব কিছু পড়াশোনা করে দাঁড়াতেন, আইন জেনে দাঁড়াতেন। অত্যন্ত উচ্চ দরের চিন্তা ভাবনা করতেন তিনি, এবং খুবই ইন্টারেস্টিং। আজকাল আমরা মানুষের মধ্যে যেমন ঔদ্ধত্য দেখি, ক্ষমতার দাপট দেখাতে দেখি, উনি কোনো দিনই এটা পছন্দ করতেন না। তিনি একজন সৎ, নীতিবান, সদালাপী, মৃদুভাষী, সহজ ও সরল, বন্ধুবৎসল ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। আমি একজন সঙ্গে জোরে করে কথা বলছিলাম, পরের দিন ডাকলো, দেখে বললো যে সুপ্রিম কোর্টের লয়ার, এত জোরে কথা বলা যাবে না। চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙাবালির 2 লাখ মানুষ। দ্বীপ জুড়ে নেই কোনো হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য তাদের ভয়াল নদী পাড়ে দিয়ে যেতে হয় জেলা সদর কিংবা পাশের উপজেলায়। অথচ কয়েক বছর 2 আগে শুরু হওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ এখন থমকে। তৌকিব পেদার ক্যামেরায় শিকদার জাবির হোসেনের রিপোর্ট। চারদিকে বিস্তৃত নোনা জল, একপাশে আগুনমুখা, আরেক পাশে বঙ্গোপসাগর। নদী ও সমুদ্রে ঘেরা পটুয়াখালীর দক্ষিণের শেষ প্রান্তের দ্বীপ রাঙ্গাবালি জেলা সদর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। আধুনিক নাগরিক সুবিধা থেকে শত যোজন দূরে এক বিচ্ছিন্ন জনপদ। এখানে নেই কোনো হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসক। অসুস্থ হলে অনেকটাই ভাগ্যের উপর ভরসা করতে হয় এখানকার 2 লাখ মানুষকে। অনেক সময় সেই ভরসা গিয়ে ঠেকে পল্লী চিকিৎসক কিংবা স্থানীয় কবিরাজের চেম্বারে। স্পিডবোট রাত্রে ভাড়া করতে যায় 3000-4000 টাকা লাগে, এবার ট্রলার পাওয়া যায় না। রোগী এই স্পিডবোটে নিতে নিতে অনেক মানুষ মারা যায়। রোগী নিয়ে উন্নত চিকিৎসার জন্য পাড়ি দিতে হয় উত্তল আগুনমুখা নদী। দিনের আলোয় ট্রলার বা স্পিডবোটে যাত্রা সম্ভব হলেও রাত নামলে পুরো দ্বীপটাই থমকে যায় যোগাযোগ বিচ্ছিন্নতায়। ঝড় কিংবা বর্ষার সময় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে যেন মৃত্যুর অপেক্ষা করে ঘরে ঘরে। শ্বাসতন্ত্রের রোগী, গর্ভবতী মা সহ সব ধরনের রোগী আসে, যাদেরকে পুরোপুরি ট্রিটমেন্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। মারাত্মক রোগীদের সাধারণত গলাচিপা উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে 2023 সালের জুলাইয়ে 50 শয্যার একটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কিন্তু 2024 সালের জুনে চতুর্থ অপারেশনাল প্ল্যানের মেয়াদ শেষ হওয়ায় থেমে যায় নির্মাণ কাজ। তবে সিভিল সার্জন জানান, নতুন করে উন্নয়ন প্রস্তাবনা করে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন পেলে আবারও শুরু করা হবে হাসপাতালের কাজ। কর্তৃপক্ষের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং এইচসিডি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও যোগাযোগ করছে। ইনশাল্লাহ যে কোনো সময় আবার কাজ শুরু হবে। 2012 সালে রাঙ্গামালিকে উপজেলা ঘোষণার 1 যুগ পার হয়ে গেলেও এখনও নির্মাণ হয়নি একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেবে ইতালি সরকার, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী মত্তেও পিয়ান্তে দেশের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। দেশটিতে অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ করার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা আজকে আলাপ করেছি আমাদের ভিতরে একটা কোঅপারেশন কিভাবে আরো বৃদ্ধি করা যায়, এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন। অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়। এটা যেন না করে, এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায় এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী। বছরখানেক ধরে সিন্ডিকেটে বন্দী মালয়েশিয়ার শ্রমবাজার। আদৌ দেশটির শ্রমবাজার খুলবে কিনা মিলছে না তারও নিশ্চয়তা। কারসাজি বন্ধ করে দ্রুত শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেছেন বাইরা সদস্যরা। অভিবাসী শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে জটিলতা নিরসনের দাবি তাদের। সৌদি আরবের পর বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া, কিন্তু বাংলাদেশের কর্মীদের জন্য সেখানকার দুয়ার বন্ধ প্রায় বছরখানেক, কারণ সিন্ডিকেটের দৌরত্ব। এমন বাস্তবতায় সিন্ডিকেট ভেঙে শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বাইরা সদস্য ও এজেন্সি মালিকরা। দাবি জানান, অভিবাসী শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে মালয়েশিয়া সহ সব শ্রমবাজার খুলে দেয়ার। যে কোনো ভাবে হোক আমরা চাই এ বাজার খুলতে। স্বল্প অভিবাসন দিয়ে মালয়েশিয়া সহ সকল দেশে জনশক্তি রপ্তানি হোক, এটাই আমাদের চাওয়া। ভারতীয় দালালদের প্রেসক্রিপশন অনুযায়ী তারা যে ভূমিকা রাখছে, এই ভূমিকার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমাদের সিন্ডিকেটটা বুঝি না, আমাদের কথা হচ্ছে দেশের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে সরকার যেভাবে ভালো মনে করে। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড, অনৈতিক নিয়োগ, ঋণের দাসত্ব সহ নানা কারণে অনেক শ্রমিকের জীবন ধ্বংস হয়ে গেছে। আগে ছিল 5 কোটি টাকা সিন্ডিকেটের লাইসেন্স ঢোকানোর জন্য, এখন তারা 5 মিলিয়ন রিঙ্গিট চাচ্ছে এবং যারা প্রায় বাংলাদেশি 14 কোটি টাকা। তাহলে সিন্ডিকেট করার আগেই এই অনিয়ম এবং দুর্নীতিটা কিন্তু শুরু হয়ে গেছে। সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিন, সিন্ডিকেটদেরকে বিচারের আওতায় আনুন। আমাদের প্রত্যেকটা লাইসেন্সের মালিকে যেন স্বাভাবিকভাবে কম মূল্যে শ্রমিক প্রেরণ করতে পারে, সে সুযোগ সুবিধা বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি। কম খরচে কর্মী পাঠাতে 5টি সুপারিশ তুলে ধরা হয় মানববন্ধনে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কৃষি জমি সুরক্ষায় 2-3 মাসের মধ্যে আইন পাস হবে। মধুপুর বনে বাণিজ্যিকভাবে আনারস চাষের সুযোগ থাকছে না বলে জানালেন পরিবেশ উপদেষ্টা। আর মৎস্য উপদেষ্টা বলেছেন, জলাশয়ের মাছ রক্ষায় তৈরি করা হবে সার ও কীটনাশক নীতিমালা। কৃষি পণ্য আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কৃষি ও খাদ্য নিরাপত্তা সম্মেলনে একথা জানান দুই উপদেষ্টা। কৃষকের শ্রমে ঘামে মেটে দেশের মানুষের খাদ্যের চাহিদা, সচল থাকে অর্থনীতির চাকা, অথচ তারাই বঞ্চিত হন ন্যায্য মূল্য ও অধিকার থেকে। কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি নিয়ে আয়োজিত সম্মেলনে এসব কথা তুলে ধরেন প্রান্তিক কৃষক ও খামারিরা। লবণ পানির কারণে কিন্তু সাতক্ষীরাতে জলবায়ু উদ্বাস্তু কিন্তু বাড়তেছে, আমরা কিন্তু প্রকৃত মুনাফাটা পাচ্ছি না। সরবরাহ ব্যবস্থায় তাদের অংশগ্রহণের সুযোগ কম থাকায় এমন পরিস্থিতি বলে জানান বক্তারা। আমাদের হাজার হাজার ধানের বীজ ছিল, সেগুলি কি
ফলনশীলতা বাড়ানো যেত না? মূল্যস্ফীতি কমেছে, কিন্তু দারুণ অস্বস্তিতে ভোগ করেছে আমাদের কৃষক। তারা জানতে পারে না কিভাবে এই জিনিসটা তারা বিক্রি করবে। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা এই দুটোর সমন্বয় সহজ নয়। দুটোকে একত্র করেই সরকারের নীতি প্রণয়ন করা উচিত। যে কোনো সমাজ যদি মানুষের জীবনমান উন্নয়ন করতে চায়, তাহলে খাদ্য নিরাপত্তা যেরকম জরুরি, স্বাস্থ্য নিরাপত্তা সেরকম জরুরি। আর পরিবেশ উপদেষ্টা বলছেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা ও কৃষি জমি বাঁচাতে হবে। এ লক্ষ্যে পাশ হবে নতুন আইন। টাঙ্গাইলের মধুপুরে বন্ধ করা হবে আনারসের বাণিজ্যিক চাষ। আশা করি মাস 2-3 মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো। জুন মাসের মধ্যেই শালবন পুনরুদ্ধারের পুরো পরিকল্পনাটা পেয়ে যাবেন। তারা আনারস চাষ করতে পারবে, কিন্তু বাণিজ্যিকভাবে সেটা আর পারবেন না। কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার অনেকটা দায় বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতির ওপর উল্লেখ করে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, আমদানির পক্ষে নয় তার মন্ত্রণালয়। বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয়, কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। কোনোভাবে আমরা আমদানির পক্ষে না। মুনাফা নয়, বরং দেশের মানুষের খাদ্যের যোগানকে প্রাধান্য দিতে ব্যবসায়ীদের প্রতি তাগিদ দেন মৎস্য উপদেষ্টা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। আমের গুণগত মান বজায় রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে বিষমুক্ত আম সংগ্রহ। বাজারে উঠেছে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই ও গোলাপ খাস। তবে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ করছেন আম চাষিরা। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার বাগানে বাগানে আম সংগ্রহের ধুম পড়েছে। গোবিন্দভোগ, গোপালভোগ, মুম্বাই ও গোলাপ খাসের বাজারজাতকরণও শুরু। 20 মে থেকে হিমসাগর, 27 মে ন্যাংরা এবং 5 জুন থেকে আমরুপালি আম সংগ্রহ ও বাজারজাত শুরু হবে। নির্ধারিত সময়ের আগে কোনো বাগানে আম পাকলে স্থানীয় কৃষি কর্মকর্তার অনুমতি নিয়ে সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন চাষিরা। তবে বাজারে ন্যায্য দাম না পাওয়ার কথা জানান তারা। একই সাথে সবাই আম ভাঙতেছে, এই কারণে বাজার খুবই খারাপ। 2200 টাকা যে আম গত বছর 3800 টাকা বেচছে, এবার 2200 টাকা মন বেচতেছে। ফলন যে অবস্থা আছে এই অবস্থায় রেটও যদি ভালো পাওয়া যায় তাহলে লাভবান আশা করি। জেলা প্রশাসক জানান, শীঘ্রই বাজার মনিটরিং শুরু হবে। প্রয়োজন আরেকটু সতর্ক হন, কারণ ব্যবসা আপনারা করবেন, আমটা যদি পরিপক্ক হয় তাহলে যেমন সমাদৃত হবে, যারা গাদার কাছে বিশ্ববাজারে সমাদৃত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2024-25 আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 62,800 মেট্রিক টন। এবার 62,000 টন উৎপাদনের আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, সাতক্ষীরা। বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। তাতে আরও এক ধাপ এগিয়ে গেল এই ফুটবলার লাল সবুজ জার্সি গায়ে খেলার সম্ভাবনা। এর আগে গেল 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছিলেন সামিত। এবার পাসপোর্ট পাওয়ায় সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার অনলাইন পোর্টালে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখান থেকে ছাড়পত্র পেলে সামিতের বাংলাদেশের হয়ে খেলতে থাকবে না কোনো বাধা। 27 বছর বয়সে এই মিডফিল্ডার 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে খেলেছেন 2টি ম্যাচ। এরপর দীর্ঘদিন আন্তর্জাতিক খেলার বাইরে চলে যান। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলে তাকে দলে ফেরানোর কার্যক্রম শুরু করে বাফুফে। আজকে সকালেই অ্যারাউন্ড 10 o'clock আমাদের ডিআইপি ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এর পাসপোর্ট থেকে আমাকে কনফার্ম করেছেন যে ওনার পাসপোর্টটা রেডি এবং ওনারা এখন ওটাকে টরন্টো পাঠিয়ে দিবে। টরন্টো পাঠিয়ে দিয়ে তার সমিতির কাছে পৌঁছে দেওয়া হবে। এবং স্বামী যখন অ্যাপ্লাই করেছিল কনসুলেটে, তখনই আমি ওনাকে বলে দিয়েছিলাম যে উনি যেন আমাদেরকে পারমিশনটা দেয় যে সেটার ওই মেইন 2 পাতা যেটা, সেই 2 পাতার ছবিটা যেন আমাদেরকে দিয়ে দেওয়া হয়, কারণ আমাদের ওই ছবি দিয়েই আমাদের ডিজিটাল ভার্সনটা দিয়ে আমরা ফিফাতে অ্যাপ্লাই করে দিব। সো সেই হিসাবে আমাদেরকে সেই ডিজিটাল ভার্সনের ছবি দিয়ে দেওয়া হয়েছে। আমরা আগামীকালের ভিতরে, ইফ নট বিফোর, ফিফা পোর্টালে অ্যাপ্লাই করে দেব তার প্রক্রিয়াটার জন্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ লন্ডন ছাড়ছেন বেগম খালেদা জিয়া। বিদায় জানাবেন প্রবাসী নেতাকর্মীরা। প্রস্তুত গুলশানের বাসা। এসএসসি পরীক্ষা থাকায় সড়কে জট তৈরি না করে অভ্যর্থনা জানানোর নির্দেশ। সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে দিতে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা। বাজেটের 15% বরাদ্দের সুপারিশ সংস্কার কমিশনের। দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং রাখাইনে মানবিক করিডোরে সমর্থন ইইউ রাষ্ট্রদূতের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত।
এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ে।